স্বাগত সংবাদ সকালে, সঙ্গে আছে ফারাদ তাসনিম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রায় 2 দশক পর ময়মনসিংহের ত্রিশালে আবারও জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। এই অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহ যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে উৎসবের আমেজ। 1914 সালে দারোগা রফিজউল্লাহর হাত ধরে বর্ধমানের আসানসোল থেকে ময়মনসিংহের ত্রিশালের কাজের সিমরা গ্রামে আসেন কিশোর নজরুল। 1 বছর থাকার পর এখান থেকে যান নামাপাড়া বিচদিয়া ব্যাপারী বাড়ি, ভর্তি হন দরিয়ারামপুর হাই স্কুলে। কবি স্মৃতি বিজড়িত স্কুল ঘিরে চলছে জাতীয়ভাবে তার জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি। 3 দিনের অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা, নাচ, গান, আবৃত্তি এবং পালা। থাকছে নজরুল মেলার সঙ্গে বইমেলাও। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মাননীয় প্রধানমন্ত্রী ত্রিশাল উপজেলায় জাতীয়ভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এ লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে কাজ শুরু করেছি। নিরাপত্তার বিষয় পর্যালোচনা করে আমরা প্রত্যেকটা বিষয় বিবেচনা করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। ভেন্যু সুসজ্জিতকরণের জন্য কার্যক্রম চলমান রয়েছে। ত্রিশালে পা রেখে 1989 সালে বাবা জিয়াউর রহমানের খনন করা দরিয়ার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে নজরুল জয়ন্তীর 3 দিনের আয়োজনে বক্তব্য রাখবেন তিনি। খাল খনন শেষ করে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলবেন এবং সব শেষ করে উনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে অনুষ্ঠান 3 দিন ব্যাপী, সেই অনুষ্ঠানমালার উদ্বোধন উনি করবেন। এর আগে বেগম খালেদা জিয়া ত্রিশালে 3 বার জাতীয় কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। সেখানে দেয়া ঘোষণার বাস্তবায়নে আজকের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এবার স্থানীয়দের দাবি আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ মুসা। মুসা, প্রধানমন্ত্রীর সফর ঘিরে ময়মনসিংহে কি প্রস্তুতি চলছে, সেই সাথে জানাবেন নজরুল জয়ন্তীর আয়োজন নিয়েও। তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বৈলোর ইউনিয়নের কানহর এলাকায়, যেখানে কিন্তু এখানে ধরার খাল উদ্বোধন করা হবে। সেই মঞ্চের পাশে আমি রয়েছি এবং এইখানে এই খালটি আমি দেখাতে চাই যে এই খালটি কিন্তু আজকে পুনঃখনন উদ্বোধন করা হবে এবং 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এখানে এই খালের উদ্বোধন করেছিলেন এবং 47 বছর পর কিন্তু তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এখানে এসে কিন্তু এই খালটির পুনর্খনন উদ্বোধন করবেন এবং এর পাশে একটি মঞ্চ স্থাপন করা হয়েছে। এখানে খাল খননের পর কিন্তু উনি এলাকাবাসীর উদ্দেশ্যে কিন্তু জনতার উদ্দেশ্যে কিন্তু এখানে কিন্তু বক্তব্য রাখবেন এবং আজকে তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু এই এলাকার মধ্যে কিন্তু অন্যরকম একটি আবেগ উচ্ছ্বাস মানুষের মধ্যে আমরা দেখেছি। আমরা বয়স্ক লোকেদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে যুবক বয়সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি সেটি তারা দেখেছেন এবং আজকে এই বয়সে তারা তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরো খাল খননের যে উদ্যোগ সেটি কিন্তু আজকে তারা উপভোগ করবেন এবং এই বিষয়টি নিয়ে তারা অন্যরকম একটি উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এই খাল খনন কর্মসূচির পরে কিন্তু বেলা 3টায় জাতীয় কবি নজরুল ইসলামের যে 127তম জন্মজয়ন্তী, সেই জন্মজয়ন্তীর 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সেটি ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে সেটির উদ্বোধন করবেন এবং সেখান থেকে শেষ করে কিন্তু জেলা বিএনপির এবং মহানগর বিএনপির উদ্যোগে কিন্তু একটি বিএনপি জাতীয়তাবাদী দলের একটি সভা রয়েছে। সেই সাংগঠনিক সভা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে কবি নজরুলের যে নজরুল অডিটোরিয়াম সেটিতে এবং তারপরেই কিন্তু উনি এই ময়মনসিংহ অর্থাৎ ত্রিশাল ত্যাগ করবেন এবং তার এই আগমনকে ঘিরে কিন্তু আসলে আগে থেকেই কিন্তু বেশ কয়েকদিন যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এখন প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই কিন্তু আজকে এই বৈলোরের কানহর এলাকার অনুষ্ঠানটি এবং পরবর্তীতে কিন্তু ত্রিশালের দরিরামপুরের যে নজরুল জয়ন্তীর যে অনুষ্ঠানটি সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে প্রতি বছরই কিন্তু নজরুল জয়ন্তীর যে অনুষ্ঠান সেটি কিন্তু জাঁকজমকপূর্ণভাবে হয় এবং এইবার কিন্তু জাতীয়ভাবে হচ্ছে। এর আগেও জাতীয়ভাবে এই অনুষ্ঠানটি হয়েছিল এবং অনেক দিন পর কিন্তু জাতীয় পর্যায়ে কিন্তু এই জাতীয় কবি নজরুল ইসলামের যে জন্মবার্ষিকীর অনুষ্ঠান সেটি কিন্তু আজকে তারেক রহমান উদ্বোধন করবেন। এর আগেও কিন্তু
বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী উনিও কিন্তু 3বার কিন্তু জাতীয় কবি নজরুল ইসলামের যে জন্ম জয়ন্তীর অনুষ্ঠান সেটি উদ্বোধন করেছিলেন এবং এই অনুষ্ঠানটি কিন্তু ত্রিশালে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হয়ে থাকে 3 দিন ব্যাপী এবং ত্রিশালের মানুষের কাছে অন্যরকম একটি উৎসব আমেজ কিন্তু এই জয়ন্তীকে ঘিরে অনুষ্ঠিত হয়ে থাকে এবং এবারও কিন্তু আমরা সেটি দেখতে পেয়েছি। ময়মনসিংহ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আবু সালেম মুসা। খালেদা জিয়া জাতিকে যেভাবে পথ দেখিয়ে গেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানও সেভাবেই কাজ করবেন বলে আশা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার জাতীয় সংসদে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে একটি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি পথ হারিয়ে ফেললে সেটি হবে দুর্ভাগ্যের। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে দেশনেত্রী শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় শুক্রবার। অংশ নেন স্পিকার, চিফ হুইপ সহ বিশিষ্টজনেরা। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নানা দিক উঠে আসে আলোচনায়। এ সময় খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম, সাহস ও দেশপ্রেম নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। আমরা গ্রামে গঞ্জে পথে পাথরে এই প্রোগ্রাম করে বেরিয়েছি। যদি আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নাম ধরে কোনো প্রোগ্রাম করতাম, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে আমাদের সেই প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হতো। সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ ও বিএনপি পথ হারাবে না। বিএনপি যদি এবার কোনো কারণে পথ হারিয়ে ফেলে তাহলে সেটা কিন্তু দুর্ভাগ্যের এবং চরম দুর্ভাগ্য হয়। একবার পথ হারালে কিন্তু আর একবার পথ আমরা খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখি না, কারণ আমাদের সামনে একটাই আলো আছে, আলো নিভে গেলে কিন্তু একদম খুব অসুবিধা। সেই ব্যাপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তাকে চিকিৎসার সুযোগ দেয়নি পতিত আওয়ামী লীগ সরকার, তবুও তাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেননি খালেদা জিয়া। তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, তাকে মাফিয়া নেত্রী হাসপাতালে একটা চিকিৎসা পর্যন্ত দেয়নি। তবে আশা করি তিনি যে লিগেসি রেখে গিয়েছেন, জনগণকে যেভাবে অনুপ্রাণিত করে গিয়েছেন, সেটি দীর্ঘদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত প্রহরীর মতো কাজ করবে। বাবা এবং মায়ের আদর্শ মাথায় রেখেই তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলেও প্রত্যাশা স্পিকারের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে শুক্রবার রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বেশ কয়েকটি সামাজিক সংগঠন। দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবি জানায় তারা। মাদক ব্যবসা ও সেবনের কারণে এ ধরনের নৃশংস ঘটনা বাড়ছে দাবি করে সরকারকে কঠোর হাতে দমনের আহ্বানও জানানো হয়। 8 বছরের শিশু রামিসা ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ধর্ষক ও হত্যাকারীর দ্রুত বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে একাধিক সংগঠন। শুক্রবার জুমার পর রামিসার বাসার নিচে মানববন্ধন ও বিক্ষোভ করে পল্লবীর 11 নম্বর ব্লকের যুব সমাজ কল্যাণ সোসাইটি। দ্রুত দোষীর বিচারের দাবি জানায় তারা। প্রধান দাবি হলো খুব দ্রুততম সময়ের মধ্যে এই ধর্ষক এবং খুনিকে ফাঁসিতে ঝুলাতে হবে। মাদক গ্রহণকারী, মাদক সেবনকারী, মাদক ক্রেতা বিক্রেতা, তাদের অত্যাচারী এলাকার মানুষ অধিষ্ঠিত হয়েছে। পরে বিকেলে মিরপুর 10 নম্বর গোলচত্বরে মানববন্ধন করে একাধিক সামাজিক সংগঠন। ঈদের আগে সেই বিচারটা চাই। কেন আপনাদের কিসের ভয় যে বিচার করতে পারেন না? একজন ধর্ষকের এই দেশে বিচার হয় না। তাকে আমরা জেলে পুরি, জেলে পুরার পর কি হয় জানেন? আমাদের ট্যাক্সের টাকায় সে জেলে থাকে, কিন্তু তাকে আমরা কখনো ফাঁসিতে ঝুলাতে পারি না। একই সময় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক। দ্রুত সময়ে দোষীদের বিচার করে রায় কার্যকরের দাবি তাদের। অবাধে সীমান্ত দিয়ে আমাদের এখানে এই ড্রাগসগুলো প্রবেশ হচ্ছে, এগুলো বন্ধের কথা বলছি না, এগুলো তো বন্ধ করতে হবে, না হলে এইভাবে অবাধে চলবে, যৌনাচার চলবে, হত্যা চলবে। মাদকের সাথে ইদানিং এমন এলিমেন্ট যোগ করা হচ্ছে যেই উপকরণগুলো আপনাকে কিছুক্ষণের জন্য তটস্থ করে দেয়, মানসিকভাবে বৈকল্য করে দেয়। পাশাপাশি মাদক নির্মূলেও সরকারের প্রতি আহ্বান জানায় তারা। এই যে বিচার প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি সংস্থার হিসাবে গেল 5 মাসে সারা দেশে অন্তত 118 শিশু ধর্ষণের শিকার হয়েছে। রাজনৈতিক দলগুলো দায়বদ্ধ না থাকলে শিশুর উপর সহিংসতা, নির্যাতন বন্ধ হবে না বলছেন বিশ্লেষকরা। শিশুদের নিরাপত্তা নিশ্চিতের সঙ্গে সমাজের নৈতিক অস্তিত্ব জড়িত বলেও জানাচ্ছেন তারা। এজন্য আলাদা কমিশন গঠনের তাগিদ দিয়েছেন।
বলছেন, শুধু বিচার নয়, সামাজিকভাবে ধর্ষককে চিহ্নিত করে দেওয়া উচিত। সংবিধানে ২৮ ও ৩২ অনুচ্ছেদে শিশুদের জীবন, নিরাপত্তা ও মর্যাদার অধিকার নিশ্চিত করা হয়েছে। জাতীয় শিশু নীতিতে সর্বোচ্চ সুরক্ষা ও বৈষম্যহীন বিকাশকে রাষ্ট্রীয় অঙ্গীকার হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী হিসেবে নির্যাতন রোধে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। তবে আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে। চলতি বছরে জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত দেশে কমপক্ষে ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণ চেষ্টায় আরও অন্তত ৪৬ শিশু। নির্যাতনের পর হত্যা করা হয়েছে অন্তত ১৭ শিশুকে। প্রতিটি সংখ্যা একটি থেমে যাওয়া শৈশব, একটি ভেঙে পড়া পরিবার, যা আতঙ্কিত সমাজের প্রতিচ্ছবি। এই ধরনের যারা মানসিকতা, তাদেরকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে চিহ্নিত করে দেওয়া হয় ওই এলাকায় বা এরকম হয়, কিন্তু আমাদের তো এরকম কিছুই নাই। বরং যেটা হচ্ছে যে শিশুরা একটা অনিরাপদ পরিবেশে বড় হচ্ছে। মৃত্যুটা খুব সহজ আর মানে হয়ে গেছে, যেটা মানে কোনো ব্যাপার না। এই কোনো ব্যাপার নাটা আমাদের মধ্যে একদম এমন ভাবে ঢুকে গেছে, বিশেষ করে যারা অপরাধ প্রবণ মানুষ, তাদের জন্য খুবই সহজ হয়ে গেছে এই অপরাধ করাটা। প্রতিটি শিশুর নিরাপত্তা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, সমাজের নৈতিক অস্তিত্ব হইতে জড়িত। এক্ষেত্রে রাজনীতিকদের দায়বদ্ধতা না থাকলে অবস্থা বদলাবে না। যদি একটা চাইল্ড প্রোটেকশন কমিশন হয়, যারা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সুরক্ষা প্রোটেকশনের ক্ষেত্রে হেল্প করবে, যারা শিশুদের বিরুদ্ধে অপরাধ করছে তাদের জিরো টলারেন্স থাকবে। এই বিষয়গুলোকে রাজনৈতিক যে এজেন্ডা, সেখানে আমি মনে করি কখনোই আসলে ইম্পর্টেন্স দেওয়া হয় নাই। যদিও খুব রিসেন্টলি আমার যতটুকু মনে পড়ে যে ফেব্রুয়ারিতে ইলেকশনের আগে একটা চাইল্ড রাইটস ম্যানিফেস্টো ইউনিসেফের আন্ডারে 12টি রাজনৈতিক দল সাইন করে, কিন্তু আসলে তারা তাদের কার্যক্রমে এবং তাদের রাজনৈতিক মনস্তত্ত্বে শিশু সুরক্ষা কতটুকু আসলে ধারণ করে সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। গবেষকরা বলছেন, সবচেয়ে দুর্বল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রই সত্যিকার অর্থে সভ্য। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে আনুষ্ঠানিক পশু বিক্রি শুরু হচ্ছে রাজধানীর হাটগুলোতে। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে 23টি হাটে এসেছে পর্যাপ্ত কোরবানির পশু। বরাবরের মতো এবারও দেশি গরুর চাহিদা বেশি, তবে দাম বেশি অভিযোগ ক্রেতাদের। নিরাপত্তায় হাটে মোতায়েন থাকছে ওয়াচ টাওয়ার সহ নানা ব্যবস্থা। ২৮ মে পবিত্র ঈদুল আজহা। সিটি কর্পোরেশনের শর্ত 5 দিন বিক্রি হবে কোরবানির পশু। সেই অনুযায়ী আনুষ্ঠানিক বেচাকেনা শুরু রোববার। এরই মধ্যে প্রতিটি হাটে এসেছে পর্যাপ্ত পশু। ঢাকা উত্তরে 12টি এবং দক্ষিণে পশুর হাট 11টি। হাট ঘুরে দেখা গেল ক্রেতা বেশি ছোট ও মাঝারি গরুর। গরু আনছি আমি 14টা, একটা বেচেছি। ওর গরুটা বেচেছি 2,22,000। এখন তো দাম দর করছে না, মানে সবাই দেখতেছে, এখন তো কেনা বেচা হবে না, কারণ ঢাকার মানুষের এখন কিনে নিয়ে রাখার মতো জায়গা নাই, তারা কিনবে 2-1 দিন আগে। রাজধানীর হাটগুলোতে দেশি গরুই বেশি। গত বছরের চেয়ে এবার কোরবানির পশুর দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীদের দাবি, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর দামও কিছুটা বেড়েছে। এখন অনেক প্রাইস বেশি। হ্যাঁ, আমার মনে হয় ওরা এখন নর্মালি দাম চাচ্ছে, ওরা বিক্রি করার খেয়ালে এখনো কোনো দাম চাচ্ছে না। মনে হয় লাস্টে 4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ একটা রিজনেবল রেটের মধ্যে হবে। 2-1 আসে দাম বলে, ওরকম হয় না, তাই বিক্রি হইতেছে না। এবারে একটু অন্যবার তুলনায় একটু বেশি, এটাই আর কি। এখন তো মাত্র প্রথম শুরু হয়েছে, তো হয়তো পরবর্তীতে দাম ফলো করতে পারে, এটা বলা যাচ্ছে না। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় হাটে মোতায়েন থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আছে ওয়াচ টাওয়ার সহ নানা ব্যবস্থা। এই দূর দূরান্ত থেকে অসহায় মানুষ তার ঢাকাতে আসছে, তার একটা খামারের গরু নিয়ে আসছে, দীর্ঘদিন লালন করা। তারা গরুকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসে। সে গরুটা কষ্টে থাক বা সে নিজে কষ্টে থাক, আমরা এটা কোনোভাবেই চাই না। আমরা চেষ্টা করতেছি প্রকৃতি যতই আপনার বিপরীতে যাক, আমরা যতটা সাধ্য চেষ্টা করব ব্যাপারী এবং গরুকে যাতে স্বাচ্ছন্দ্যে রাখা যায়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর দেশে কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা প্রায় 1,01,06,000। আর গবাদি পশু প্রস্তুত রয়েছে 1,23,33,000। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর কষাকষি ও বেচাকেনায় জমজমাট কোরবানির পশুর হাট। প্রত্যন্ত অঞ্চল থেকে পশু আসছে হাটগুলোতে, তবে সময় থাকায় দাম ছাড়ছে না বিক্রেতারা।
প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, রোগাক্রান্ত কোনো প্রাণীকে হাতে রাখা হবে না। ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমজমাট কোরবানির গরুর হাট। প্রত্যন্ত অঞ্চল থেকে পশু আসছে হাটগুলোতে। শেরপুর জেলায় এবছর ২৬টি কোরবানির হাটে পশু কেনা বেচা হচ্ছে। জমে উঠতে শুরু করেছে এসব হাট। চলছে দর কষাকষি ও বেচাকেনা। তবে সময় থাকায় দাম ছাড়ছেন না বিক্রেতারা। খাদ্য দাম হলো বেশি, বাজারে দেখি গরুর দাম একবারে নামতি। আমরা যা দাম চাইতেছি আগে তুলনামূলক দাম একটু কম আর কি, গরুর দাম বেশি না। গোপালগঞ্জে এবছর স্থায়ী অস্থায়ী মিলে ১৫টি হাট বসলেও ক্রেতা কম। বড় গরুর চেয়ে ছোট গরুই খুঁজছেন ক্রেতারা। জেলায় প্রায় ৩৬,০০০ পশুর চাহিদা রয়েছে। তবে সব মিলিয়ে কোরবানির জন্য প্রায় ৪১,০০০ পশু প্রস্তুত করা হয়েছে। দাম দর হচ্ছে কম বেশি, সব দাম তো আর বলা যায় না। তারপর ৬০, ৭০, ৭৫ দাম হচ্ছে। আমরা প্রতি বছরই গরু নিয়ে আসি, একটা দুইটা করে নিয়ে আসি। বরিশাল বিভাগে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৪ লাখ পশু। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, রোগাক্রান্ত কোনো প্রাণীকে হাটে রাখা হবে না। আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। গবাদি পশু ক্রয়ের ক্ষেত্রে বয়স নির্ধারণ বা গর্ভাবস্থা পরীক্ষা করা, এই সব কিছু মিলিয়ে ক্রেতা বিক্রেতার চাহিদা মতে আমরা এই প্রাণী সম্পদ যত রকম সেবা দেওয়া দরকার সেটা আমরা নিশ্চিত করব স্থায়ী এবং অস্থায়ী হাটগুলোতে। ব্রাহ্মণবাড়িয়ায় এখনও কোরবানি উপলক্ষে হাট শুরু হয়নি। তবে সাপ্তাহিক হাটে গরু নিয়ে আসছেন পাইকার ও খামারিরা। জেলায় পশু কেনা বেচা হবে শতাধিক হাটে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত ফরিদপুরের ৩০ মণ ওজনের রাজা বাবু নামের ষাঁড়টি। গত বছরের মতো এবারও গরুটি দেখতে খামারে ভিড় করছেন ক্রেতারা। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার একটি খামারে লালন পালন করা হচ্ছে বিশাল আকৃতির দুটি গরু। প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা গরুগুলো ভালো দামে বিক্রির আশা খামারিদের। মাথার দিকে সাদা, শরীরের বাকি অংশ লাল। ৭ ফুট ৮ ইঞ্চি লম্বা ও ৫.৫ ফুট উচ্চতার এই ষাঁড়ের ওজন প্রায় ৩০ মণ। খামারের দেয়া নাম রাজাবাবু। ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে আদেল মোড়ল ও সায়রা বেগম ৩ বছর ধরে ষাঁড়টি লালন পালন করছেন। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে পালা গরুটি গত বছর কোরবানির হাটে ন্যায্য মূল্য না পেলেও এবার আশানুরূপ দামের আশা তাদের। ওটা আমি গতবারও বিক্রি করতে চাইছিলাম, তা আমি দামে পড়ে নাই বা অথবা আমি বেচার কোনো গুরুত্ব দেইনি কে, আমি আর এক বছর ওরে পালছি, তা আমি এই বছরে বিক্রি করে দেবো। এবার আমার গরুটা ছাইড়ে দিতে হবে, যাই হোক আপনার আইসে আমার গরুটা দেই আমার যাবার লয় তাই করেন। বিশাল আকৃতির গরুটি দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক লোকজন। ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে কোরবানির গরু প্রস্তুত করার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। খুব যারা ডহের গরু আল্লাহ দিছে ওরে উনি কষ্ট করে পালছে। নিরাপদ প্রাণী আমিষ বা মাংস উৎপাদনের জন্য খামারিদের প্রশিক্ষণ দিয়েছি এবং সবসময় তাদের পাশে থাকি এবং পরামর্শ প্রদান করি যাতে এই ক্ষতিকারক স্টেরয়েড হরমোন, গ্রোথ হরমোন এগুলো যেন তারা গরুর প্রয়োগ না করে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার তাজউদ্দিন অ্যাগ্রো খামারে লালন পালন করা হচ্ছে বিশাল আকৃতির দুটি গরু। এর একটি ব্রাহামা, অন্যটি নীলর জাতের। বাংলাদেশে ওর জন্ম হওয়ার পরে 7 মাস 8 মাস যখন বয়স, তখন আমি ওখান থেকে ক্রয় করি। এই সাদাটা অলরেডি সেল হয়ে গেছে। চলতি বছর পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু লালন পালনের খরচও বেড়ে গেছে। তাই লাভ হবে কিনা তা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় খামারিরা। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ সামনে রেখে ঢাকা সিলেট মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, সঙ্গে বাড়ছে যানজটের শঙ্কাও। ভোগান্তি এড়াতে অনেকে ঝুঁকছেন ট্রেনে, কিন্তু ইঞ্জিন ও কোচ সংকটে এবার নেই বিশেষ ট্রেন। সড়কপথে যানজটের শঙ্কা আর রেলপথের সীমাবদ্ধতায় অনিশ্চয়তায় সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটের লাখো যাত্রী। ঈদে বাড়ি ফিরতে রাজধানী ছাড়ছেন মানুষ। তবে সিলেট ঢাকা মহাসড়কের সংস্কার কাজ ও সরু রাস্তার কারণে ভোগান্তির শঙ্কায় যাত্রী চালক। সড়ক ব্যবহারকারীরা বলছেন 5 বছরেরও বেশি সময় ধরে চলছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ। তবে কাজের ধীরগতির কারণে ভোগান্তি পোহাচ্ছেন তারা। যানবাহনের চাপ বাড়লে আরও অসহনীয় হয়ে উঠবে পরিস্থিতি। রাস্তা খামর খুব সোজা খামর, এমনকি তার রাস্তার যে বেহাল দশা, রাস্তার গাড়ি অ্যাক্সিডেন্ট খুব বেশি হয়। রাস্তা খারাপের কারণে গাড়ি চলতেছে, যানজট থাকে। যেমন সময়
আমাদের দেখতে লাগতো 6 ঘন্টা, এখন লাগে 12 ঘন্টা 14 ঘন্টা। রাস্তা খারাপ হিসাবে ড্রাইভাররা অনেক বেশি ভাড়া চায়। তো আমাদের সাধারণ মানুষের তো এত সাধ্য নাই, তারা আমাদের মানে পারিবারিক শক্তি মানে যতটুকু সামর্থ্য আছে দিয়ে যাইতে বাধ্য হই আমরা। এবারও ভোগান্তি এড়াতে ট্রেনে ঝুঁকছেন অনেকে, তবে সেখানেও মিলছে না টিকিট। টিকিট নিতে গেলে দেখা গেল 5 মিনিট আগেও যদি আসে সে টিকিট পাচ্ছে না, বলতেছে টিকিট শেষ। এই সিন্ডিকেটগুলো এখনো কমতেছে না। রেল কর্তৃপক্ষ বলছে ঈদে স্পেশাল ট্রেনের দাবি থাকলেও ইঞ্জিন ও কোচ সংকটে ঢাকা কিংবা চট্টগ্রাম রুটে ট্রেন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে বলে জানান এই কর্মকর্তা। 100% অনলাইনে, সুতরাং আমাদের টিকিটগুলো যা আছে এখন অনলাইনেই যাচ্ছে, কাউন্টারে শুধুমাত্র স্ট্যান্ডিং টিকিট আমরা দিচ্ছি। নতুন কোনো ট্রেনের সম্ভাবনা আপাতত নাই। আমরা ট্রেনের বদলে প্রতিটা ট্রেনে এক্সট্রা বগি আমরা সংযোজন করি। ভোগান্তি কমাতে রেলের সক্ষমতা বাড়ানো ও মহাসড়ক ব্যবস্থাপনায় কড়া নজরদারির দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, সড়কে যানজটের কি চিত্র দেখছেন এবং চালক ও যাত্রীরা কি বলছে জানাবেন। দেখুন, সকাল থেকেই আমি চান্দনা চৌরাস্তা পয়েন্টে আছি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। এই পয়েন্ট দিয়ে কিন্তু যে গাড়ির চাপ সেটি একটু বেড়েছে এবং মানুষ কিন্তু বিভিন্ন উপায়ে যাচ্ছেন, যদিও সরকারিভাবে সোমবার থেকে ছুটি হবে এবং শিল্প পুলিশ যেটি বলছেন যে ধাপে ধাপে এবার কারখানাগুলো ছুটি হবে, ফলে 25-26 তারিখে শ্রমিকদের যে ছুটি সেটি ধাপে ধাপে হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এর মধ্যে কিন্তু মানুষের যে ঈদযাত্রা সেটি শুরু হয়েছে এবং মানুষ এখানে ব্যক্তিগত গাড়িতে যেমন যাচ্ছেন তেমন কিন্তু গণপরিবহনও আমরা দেখেছি মানুষের ভিড় আছে এবং চান্দনা চৌরাস্তা সহ এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু মানুষের উপস্থিতি বেড়েছে, পাশাপাশি যানবাহনের সংখ্যাও রয়েছে। তবে এখন পর্যন্ত যে তীব্র যানজট সেটি কিন্তু শুরু চান্দনা চৌরাস্তা এবং বেশ কিছু পয়েন্টে কিছু ধীরগতি রয়েছে, তবে গাড়ি কিন্তু সচল রয়েছে এবং মানুষ স্বস্তি নিয়েই এখন ফিরতে পারছেন। আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে এবং গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে ঈদযাত্রায় মানুষের নির্বিঘ্ন করতে তারা বাড়তি প্রস্তুতি রেখেছেন এবং এখন ওই ইতিমধ্যে কিন্তু মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং তারা যানজট নিরসন সহ ট্রাফিক শৃঙ্খলা এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষা সেই ব্যাপারটি নিয়ে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এবং ট্রাফিক বিভাগ বলছেন যে আজকে বিকেলের দিকে গাড়ির চাপ এবং মানুষের চাপ আরও বাড়তে পারে এবং সেই চাপ সামাল দেওয়ার জন্য তাদের বাড়তি প্রস্তুতি রয়েছে। একইভাবে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র পয়েন্টের যে খবরটি জেনেছি যে সেখানেও কিন্তু গাড়ির চাপ বেড়েছে, তবে এখন পর্যন্ত সেখানে তীব্র যানজট নেই। উত্তরবঙ্গের যে গাড়িগুলো আসছে রাজধানী ছেড়ে সেই গাড়িগুলো কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতেই সেই পয়েন্ট অতিক্রম করে যাচ্ছে, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ দুটি মহাসড়কে কিন্তু এখন তীব্র কোনো যানজট নেই, অনেকটা স্বস্তি নিয়েই মানুষ তাদের ঘরে ফিরতে পারছেন এবং এই ব্যাপারে হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভলান্টিয়াররা কাজ করবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির সর্বশেষ। গাজীপুর থেকে ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জ মহাসড়ক 4 লেনে উন্নীত করার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে হাটিকুমরুল গোলচত্বর এলাকার ইন্টারচেঞ্জের বেশ কিছু লেন। ফলে এবারের ঈদযাত্রায় এই রুটে যানজট না হওয়ার আশা চালক ও যাত্রীদের। পুলিশ বলছে যানজট নিরসনে কয়েক স্তরে মোতায়েন করা হবে পুলিশ সদস্যদের। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর, যেখানে একসময় উত্তরবঙ্গের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে ভোগান্তি পোহাতে হতো। সুখবর হলো নলকা সেতু 4 লেন করার পাশাপাশি হাটিকুমরুলে ইন্টারচেঞ্জ নির্মাণের কারণে এই রুটের মহাসড়কে ফিরেছে গতি। আশা করা হচ্ছে আসছে ঈদযাত্রায় এই মহাসড়কে কোনো যানজটই থাকবে না। এখন গাড়ি আসতেছে যাইতেছে, কোনো সমস্যা নাই। আমরা তো আগের চেয়ে অনেক ভালো আছি আর কি, এখন এখানে আর কোনো যানজট নাই বললেই চলে। ইন্টারচেঞ্জ হওয়ার কারণে আমাদের এখানে সুবিধা হয়েছে, যানজট মুক্ত আছি আমরা। মোড়টা বড় হওয়ার কারণে, রাস্তাটা ওসর হওয়ার কারণে যানজট হবে এটা এমন কোনো আশা নাই। সাসেক 2 প্রকল্পের অধীনে সিরাজগঞ্জের মহাসড়কটি 4 লেনে উন্নীত হয়েছে।
সেই সঙ্গে খুলে দেওয়া হয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনটি। নির্বিঘ্নভাবে গড়মুখী মানুষ ঈদযাত্রা সম্পন্ন করতে পারবে। ঈদযাত্রা যানজটমুক্ত রাখতে মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ইন্টারচেঞ্জের জন্য এই যে এলাকায় হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকায় ডিউটির জন্য আমাদের 100-র অধিক পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। আমরা এটা ইনশাল্লাহ ভালোভাবে পার করতে পারবো বলে আমি মনে করি। আমাদের এখানে কোনো জ্যাম হওয়ার সম্ভাবনা নাই। ঢাকা থেকে হাটিকুমরুল হয়ে উত্তর দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহনের চলাচল এই মহাসড়ক দিয়ে। সাধারণ সময়ে এই মহাসড়কে 15 থেকে 20,000 পরিবহন চলাচল করে। ঈদের সময় তা বেড়ে হয় 2 থেকে 3 গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইনি জটিলতা ও 2 বার পেছনোর পর আজ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ভোট বর্জনের ঘোষণা দিলেও উৎসবমুখর পরিবেশের আশা ইউনাইটেড বিজনেস ফোরামের। শুক্রবার বিকেলে চট্টগ্রামের রেডিসন হোটেল সংবাদ সম্মেলনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতা নুরুল হক অভিযোগ করে বলেন, ভুয়া ভোটের তালিকা সংশোধন করতে নির্বাচন নিয়ে উচ্চ আদালতে মামলা করা হয়। তার দাবি, মামলা নিষ্পত্তির আগে আদালতের নির্দেশ উপেক্ষা করে নির্বাচন আয়োজন আইনের লঙ্ঘন। তবে ইউনাইটেড বিজনেস ফোরামের নেতারা বলছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে ব্যবসায়ীরা 1 যুগ পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। সকাল 9টা থেকে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট হবে। এই আগামীকালকে 23শে মে 2026-এর ইলেকশন আমরা প্রত্যাখ্যান করলাম। বাংলাদেশের এই 17-18 বছর পরে যে নির্বাচন হলো, ওরকম যেরকম উৎসবমুখর ছিল আমাদের নির্বাচন, কারণ এটা বিজনেসম্যানদের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট পার্লামেন্ট, এই নির্বাচনও ওই ধরনের একটা সুন্দর নির্বাচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন তো করছে নির্বাচন কমিশন, নির্বাচন আমরা তো করছি না, নির্বাচন কমিশন নির্বাচন করছে বলে আমরা নির্বাচন করছি। আমাদের তো নির্বাচন করার কোনো নাই, মৌকা নাই। চট্টগ্রাম চেম্বার নির্বাচন নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, সুষ্ঠু ভোট গ্রহণের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভোট বর্জনের সিদ্ধান্ত থেকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের কি ফিরে আসার সম্ভাবনা রয়েছে কিনা জানাবেন। যে প্রায় 1 যুগ পর চট্টগ্রাম চেম্বারের এই সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের ব্যবসায়ী নেতৃত্ব নির্বাচিত করতে পারবেন এবং আজকের নির্বাচনটি একটি মাইলফলক বলা হচ্ছে এবং আগামীকালকে 2টি প্যানেলের থেকে একটি প্যানেল অর্থাৎ সম্মিলিত ব্যবসায়ী পরিষদ তারা প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। কিন্তু আমরা আজকে ভোট কেন্দ্রে আছি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। সেই ভোট কেন্দ্রে এখনও ভোট গ্রহণ শুরু হয়নি। আরও প্রায় 20 মিনিট পর এই নির্বাচন শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচনী যে ভোট গ্রহণ কর্মকর্তারা রয়েছেন, প্রায় 150-র অধিক নির্বাচনী কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বিভাগীয় কমিশনারের তরফ থেকে সার্বিকভাবে এটি তদারকি করা হচ্ছে। নির্বাচন কমিশনার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি আসলে সরকারের একজন কর্মকর্তা। সব মিলিয়ে এখানকার যে আজকের ভোটের পরিবেশ সেটি বলা হচ্ছে যে প্রত্যাখ্যানের পরও ভোটের যে আবহ যে পরিবেশ সেটি একেবারেই জাঁকজমকপূর্ণ এবং প্রার্থীরা ভোটাররাও আসছেন। মূলত চট্টগ্রাম চেম্বারের এই নির্বাচনটি 2টি প্যানেলের অংশ হিসেবে হচ্ছে, কিন্তু আজকে একটি প্রত্যাখ্যান করায় তারা আমরা মাঠে এখন পর্যন্ত দেখি এবং ফিরে আসার বিষয়ে যেটি বলছেন সেটি আসলে ভোটারদের উপর নির্ভর করছে। ভোটাররা আসলে তাদের নেতৃত্ব কিভাবে নির্বাচন করবেন, কারণ তারা প্রত্যাখ্যান করলেও ব্যালট পেপারে কিন্তু তাদের প্রার্থিতা রয়েছে, ভোটার নাম্বার, ব্যালট নাম্বার রয়েছে। ফলে অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে তাদের আসলে সরে আসার সুযোগ কম, কারণ ব্যালটে রয়েছে এবং সেক্ষেত্রে যদি ভোটাররা তাদের বেছে নেন সেক্ষেত্রে আসলে করণীয় কিছু করার নেই। তবে এখানের একটি বিষয় বলে রাখি, প্রায় 6,765 জন মোট ভোটার ধারণা করা হচ্ছে সেটি এবারে ভোটের অংশগ্রহণ অর্থাৎ ভোটারদের উপস্থিতি অন্যান্যবার চেয়ে, অর্থাৎ সর্বশেষ নির্বাচন হয়েছিল 2013 সালে, সেটির পরে এবারে আশা করা যাচ্ছে ভোটের পরিবেশ এবং ভোটারদের উপস্থিতি সেটি সার্বিকভাবে ভালো হবে আশা করছেন যারা অন্যান্য প্যানেল রয়েছেন, বিশেষ করে ইউনাইটেড বিজনেস প্যানেল যেটি রয়েছে, বিজনেস ফোরাম, তারা তাদের তরফ থেকে আমরা দেখছি তাদের ইতিমধ্যে পোলিং এজেন্ট যারা এজেন্ট হিসেবে থাকবেন এবং প্রার্থীরা এবং প্যানেল লিডার তারাও চলে এসেছেন। ইতিমধ্যে ভোটের সার্বিক প্রস্তুতি একেবারে সম্পূর্ণ, একেবারে শেষ মুহূর্তে আছে। হয়তো আর
মিনিট 20 পরেই এই ভোট গ্রহণ শুরু হবে এবং দুটি প্যানেল একটি হচ্ছে অর্ডিনারি এবং আরেকটি অ্যাসোসিয়েটে 6 জন এবং অর্ডিনারিতে 12 জন, সর্বমোট 18টি পরিচালক পদে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 18 জন পরিচালক পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে তারা ঠিক করবেন আগামী দিনে কাকে আসলে তারা সভাপতি হিসেবে নির্বাচন করবেন। ইতিমধ্যে সার্বিক ভোটের পরিবেশ আমরা সুষ্ঠু দেখছি এবং নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তার বিষয়টিও একেবারে সুষ্ঠু রয়েছে। চট্টগ্রাম চেম্বার নির্বাচন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খুঁটি ও বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা বাধা দিলে সরে যায় তারা। শুক্রবার দুপুরে রংপুর ব্যাটালিয়ন 51 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শুক্রবার সন্ধ্যায় দহগ্রাম সীমান্তের 3 বিঘা করিডোর এলাকায় বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি মুখোমুখি অবস্থান নেওয়ায় সীমান্তে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। পণ্ড হয়ে যায় বেড়া দেওয়ার কাজ। এছাড়া বৃহস্পতিবার পাটগ্রাম উপজেলার কলসিমুখ বিওপি এলাকায় 806 নম্বর পিলার এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। এ সময় সীমান্তের 150 গজের ভেতরে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণে বাধা দেয় বিজিবি। পরে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সেখান থেকে চলে যায়। কোনো কিছু না বলে এই 150 গজের মধ্যে কোনো কিছু করতে পারবে না, এখনই গাড়বে আর আমরা গাড়তে দিব না। এইটা নিয়ে মোটামুটি কতক্ষণ নিয়ে চলছে। তারপর একটা পর্যায়ে যখন আমাদের লোকজনের করাইয়েতে ওরা ফেরত যেতে বাধ্য হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ থেকে 5 দিন দফায় দফায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহের শঙ্কাও আছে। আর কোরবানির ঈদের দিন বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে আভাস মিলেছে। রাজধানীতে অন্তত 4 দিন ভ্যাপসা গরমের পর শুক্রবার সকালে স্বস্তির বৃষ্টি। এর আগে কয়েকদিন তাপমাত্রার পারদ ছিল 38 ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবছর বর্ষায় বৃষ্টি তুলনামূলক কম হতে পারে, সে সময় গরমও বাড়তে পারে, আবহাওয়া থাকতে পারে উষ্ণ। এইবার বর্ষাকালের বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে এবং তাপমাত্রার আধিক্য বিরাজ করবে এবং এইবার বর্ষাকালে গরমের অনুভূতির তীব্রতা থাকবে, ভ্যাপসা গরম করবে, সোয়েটিং সিস্টেম বাধাগ্রস্ত হবে। আগামী এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বৃষ্টিপাতের তীব্রতা ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগে বেশি থাকবে এবং ঢাকার উত্তর অঞ্চলে বিশেষ করে গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এইসব অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলকভাবে দক্ষিণ অঞ্চলের চেয়ে কিছুটা বেশি থাকবে। ঈদের দিনে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।